So aromaticity in organic compounds, examples of aromatic systems and azulene I discussed today. Okay, so প্রথমে আমরা যাব কিছু এক্সাম্পলে, তারপরে আমরা ডিটেলসে জানবো azulene system. Okay, so first one, naphthalene, that is the formula is C10H8. এটা স্ট্রাকচার হয় এটা। ওকে, তুমি count করে দেখতে পারো, that is total number of carbon atoms, that should be 10, and total number of hydrogen atom, that should be 8, because this junction point there is no hydrogen. Okay, but carbon, that should be 10, but all the carbons having one hydrogen each, but except two junction point. Okay, দুটো junction point ছাড়া প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন নিচ্ছে, দ্যাটস ওয়াই number of H equal to 8, number of carbon equal to 10. ওকে, যেহেতু জাংশনে দুটো কার্বনের অলরেডি টেট্রাভ্যালেন্সি ফুলফিল হয়ে গেছে, কোনো এক্সট্রা হাইড্রোজেন নেই জাংশন পয়েন্টে, দ্যাটস ওয়াই জাংশনের দুটো কার্বন ছাড়া বাকি সব কার্বন একটা করে হাইড্রোজেন বিয়ার করছে। দ্যাটস ওয়াই তারা 8টা কার্বন 8টা হাইড্রোজেনকে বিয়ার করছে, আর মাঝখানে যে দুটো কার্বন তারা কোনো হাইড্রোজেন বিয়ার করছে না। দ্যাটস ওয়াই নাম্বার অফ কার্বন অ্যাটমস, দ্যাট শুড বি 10, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, দ্যাট শুড বি 8. ওকে, এইভাবে করে মনে রাখবে। ওকে, ন্যাপথা ইজ এ রেজোনেন্স হাইব্রিড অফ দ্য ফলোইং স্ট্রাকচার। দেখো স্ট্রাকচারগুলো খুব মন দিয়ে দেখো কি পার্থক্য হচ্ছে, শুধুমাত্র ডাবল বন্ডের পজিশনে পার্থক্য হচ্ছে। এখানে দেখো, এখানে আমার এই দুটো ডাবল বন্ড আছে, কিন্তু এখানে না, এখানে একটা ডাবল বন্ড হবে, তো এটা একটা স্ট্রাকচার বলো। এবার এটা আবার নিজেদের মধ্যে ঘুরে এই বন্ড এখানে যেতে পারে, এই বন্ড এখানে যেতে পারে, এই যে এই বন্ডটা এখানে যেতে পারে, এই বন্ডটা এখানে যেতে পারে, এই বন্ড এখানে যেতে পারে, রাইট? তো আলটিমেটলি এটা রেজোনেন্স হাইব্রিড তৈরি করে। ওকে, আবার এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি, যেখানে প্রথম রিংটা হলো তোমার অ্যারোমাটাইজড। ওকে, তো এইভাবে করে আবার তিনটা স্ট্রাকচার, ফলোইং তিনটা স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি, যেখানে প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার মধ্যে বেঞ্জিনিং আছে, সেই বেঞ্জিনিংয়ের মধ্যে ডিলোকালাইজ করলে আমরা দ্বিতীয়টা পাই, ঠিক আছে? তারপরে হলো তারপরে তৃতীয়টার মধ্যে প্রথম রিংটাই হলো অ্যারোমেটিক আছে, পরের রিংটা একটা বন্ডকে শেয়ার করছে, ঠিক আছে? তো এরকম 3 রকমের রেজোনেন্স হাইব্রিড সম্ভব, ঠিক আছে? এটা আমি উদাহরণ দিচ্ছি। তো এদের মধ্যে তোমার এক্সটেন্ডে গোটা 5টা পাই বন্ডই ডিলোকালাইজ করতে পারে, বিভিন্ন জায়গায় ডাবল বন্ডটা শিফটেড হতে পারে, ঠিক আছে? আমি সিম্পলেস্ট 3টে রেজোনেন্স হাইব্রিড দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? তো all carbon that should be sp2 hybridized, as all carbons are sp2 hybridized, that's why all carbons pairs in a planar plane, ঠিক আছে? প্লেন হবে, planar structure, planarity is there and there must be angle, because sp2 hybridized angle কত, almost 120 degree. তো planar structure, that's why ওখানে কি হবে, unhybridized p অরবিটালও থাকবে, সেই unhybridized p অরবিটালের মধ্যে কি হবে, সাফিসিয়েন্ট ওভারল্যাপ হবে, তাহলে কি হবে, একটা অ্যারোমেটিক স্কেলেটন ডেভেলপ হবে, ঠিক আছে? তো অল কার্বনস আর sp2 hybridized and having one unhybridized p orbital that should be perpendicular to the molecular plane, ঠিক আছে? যে sp2 hybridized ওরা একটা প্ল্যানার স্ট্রাকচার এটা বিয়ার করে, আর ওর মধ্যে p অরবিটালগুলো কি হয়, পারপেন্ডিকুলার, মানে দ্যাট ইজ 90 ডিগ্রি কোণ করে সোজা হয়ে p অরবিটালগুলো থাকে, ঠিক আছে? আর এই p অরবিটালগুলোর মধ্যে এই p অরবিটালগুলোর মধ্যে অ্যাবভ অ্যান্ড বিলো, আমি দেখিয়ে দিয়েছি যদিও, বিলো এইভাবে করে আমার কি হয়, উপরে আর নিচে পাই বন্ড তৈরি হয়, উপরে আর নিচে পাই বন্ড তৈরি হয়, ঠিক আছে? দেখো আমি এখানে নীল কালি দিয়ে ওপরেরটা দেখিয়ে দিচ্ছি, সবুজ কালি দিয়ে আমি নিচেরটা দেখিয়ে দিচ্ছি, যে ওপরে একটা পাই ক্লাউড তৈরি হয়, নিচে একটা পাই ক্লাউড তৈরি হয়, মাঝখানে থাকে স্কেলেটন, ঠিক আছে? আর এই যে ওপরে আর নিচে যে পাই ক্লাউডটা তৈরি হয়, বিকজ অফ ওভারল্যাপিং অফ পারপেন্ডিকুলার আনহাইব্রিডাইজড p অরবিটালস অফ অল দ্য কার্বন অ্যাটম। প্রত্যেকটা কার্বন অ্যাটমের
আনহাইব্রিডাইজ পি অরবিটাল যেটা প্লেনের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, সেটাই কি হয় ওভারল্যাপ করে, নিজেদের মধ্যে ওভারল্যাপ করে একটা অ্যাবোভ আর বিলো দ্য প্লেনে পাই ক্লাউড জেনারেট করে। বিকজ ল্যাটার ওভারল্যাপ হয়, আমরা জানি পি অরবিটালে কি হয়, ল্যাটার ওভারল্যাপ এরকম হয়, তাহলে ওপরে একটা ওভারল্যাপ হয়, নিচে একটা ওভারল্যাপ হয়। আর ডিউ টু দিস ওপর আর নিচে এই ওভারল্যাপ যেটা হয়, দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি এক্সটেন্ডিং, গোটা স্ট্রাকচার জুড়ে কী হয় একটা পাই ক্লাউড তৈরি হয়। দ্যাট শুড বি প্রেজেন্ট ইন দ্য অ্যাবোভ অ্যান্ড বিলো অফ দ্য মেন স্কেলেটন। ওকে, so all carbons are sp2 hybridized and having one unhybridized p orbital that should be perpendicular to the molecular plane, and 10 parallel p orbitals, because total number of carbon that should be 10, and all the 10 carbons having the unhybridized p orbital. So that's why total of 10 parallel p orbitals that should be overlap with each other to form the localized 10 pi electrons. Okay, okay, so there must be, we get the Huckel number that is 10, and here n equal to 2. So they naphthalene obviously follow the Huckel rule, because আমরা জানি 2, 4, 10 that they are basically Huckel number. তুমি যদি টোটাল নাম্বার অফ পাই বন্ড ধরো, তাহলে সেটা কতগুলো পাই বন্ড আছে, 5টা। তো কতগুলো পাই ইলেকট্রনস আছে, 10টা। তাহলে আমার কি হলো, এই 10, এই যে 10টা আমি বললাম, এই 10 ইজ এ হুকেল নাম্বার। আর হুকেল নাম্বার মিনস 4n + 2 = 10 হয়। কখন হয়, যখন n = 2 বসাবে। when we putting the value of n = 2, there must be we get the number only, that is 10. So 10 is a Huckel number. So obviously naphthalene follow the Huckel rule. So naphthalene is a aromatic compound. Okay, and high chemical and thermal stability that should be support this, that is naphthalene is a aromatic compound. So naphthalene is a resonance hybrid of the following compound. There must be lots of resonance structure. I derive it. Next one, I say that is all the carbon, all the 10 carbons are sp2 hybridized, so there must be one p orbital that should be unhybridized, that should be perpendicular to the molecular plane, and these 10 p orbitals undergo in overlap to each other to produce a pi cloud above and below of the main skeleton. Okay, and there must be, by counting the pi bond, that is total of 5 pi bond is there in the skeleton, so that means 10 pi electrons are there, because one bond can be made by 2 electrons. So if there is 5 pi bond, so there must be obviously 10 pi electrons are there, and 10 is a Huckel number, because when we putting the value n = 2, we get the number 4n + 2 = 10. So obviously naphthalene follow the Huckel rule, and also due to high thermal stability, chemical stability, that should be support that there is naphthalene must be stabilized by extraordinary thing, that is aromaticity. Okay, so by this all the analogy we concluded, I বলছি না, we বলছি কারণ এটা universally concluded that naphthalene is an aromatic compound. Okay, next. বাট হ্যাঁ, মনে রাখবে, যেহেতু ন্যাপথালিনের মধ্যে একটা মাঝখানে যে ডাবল বন্ডটা থাকে, সেটা কি হয়, শেয়ার হয়, দুটো রিংয়ের মধ্যে শেয়ার হয়, এই দুটো রিংয়ের মধ্যে এই মাঝখানে ডাবল বন্ডটা শেয়ার হচ্ছে, এটাকে বলে অ্যানুলেশন বা অ্যানিলেশন এফেক্ট। ওকে, দ্যাট মাস্ট বি ওয়ান ডাবল বন্ড দ্যাট শুড বি শেয়ার্ড বাই 2 rings. So that's why due to this the aromaticity that should be somehow decreased. ওকে, যতটা হওয়া উচিত ততটা হয় না। আমরা বলতে পারি বেনজিনের যতটা স্টেবিলিটি, তার ঠিক দ্বিগুণ হওয়া উচিত ন্যাপথালিন। Right? If we count the stability of benzene, we must be predicted that naphthalene must have the double stability with respect to benzene, and anthracene having the triple stability with respect to benzene. But that is not so, because in naphthalene as well as in anthracene there must be is there seen, that is the bond is shared between of 2 rings or 3 rings. Okay, so 2 ringsই হয়, দুটো রিংয়ের মধ্যেই শেয়ার হয়, অ্যান্থাসিনের মধ্যেও দুটো রিংয়ের মধ্যেই শেয়ার হয়। তো তখন সেক্ষেত্রে কী হয়, যে অ্যারোমেটিসিটিটা পাওয়ার কথা সেই অ্যারোমেটিসিটিটা আসে না, তার চেয়ে একটু কম আসে। ওকে, তো এটা বলে অ্যানুলেশন এফেক্ট। নাও উই গো pyridine. Always remember, when we consider the heterocyclic compounds and we derive it, that is the aromaticity order, so there must be, we must compare with benzene, and pyridine is the most aromatic, then thiophene, then pyrrole,
and then furan. Okay, so that is aromaticity order. That is PET is most aromatic, then thiophene, then pyrrole, then furan. As furan having the least aromatic character, so that's why furan exhibit as diene character in Diels-Alder reaction. তো তোমাকে আমি আগেই বলেছিলাম ফিউরান সেজন্য কি হয় ডিএলস-আলডার রিয়াকশনে যে কোনো জায়গায় তোমরা দেখবে ডাইন হিসেবে কাজ করে, আর ও সাধারণত এন্ডো প্রোডাক্ট জেনারেট করে, এক্সো প্রোডাক্ট জেনারেট করে ফুলভিন আর ফিউরান সিস্টেম, আই থিঙ্ক, হ্যাঁ ফিউরান সিস্টেম, ও এক্সো প্রোডাক্ট জেনারেট করে ফিউরান, ঠিক আছে। ফিউরান আর ফুলভিন সিস্টেম হলো এক্সো প্রোডাক্ট জেনারেট করে, আর যদি সাইক্লোপেন্টাডিন বলি সেটা হলো এন্ডো প্রোডাক্ট জেনারেট করে। ফিউরান আর ফুলভিনের ক্ষেত্রে প্রথমে এন্ডো প্রোডাক্ট তৈরি হলেও সেই এন্ডো প্রোডাক্টটা রিএনজেস হয়ে এক্সো প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে। তো অ্যারোমেটিসিটি অর্ডার সবচেয়ে লেস অ্যারোমেটিক হলো ফিউরান, তারপরে পাইরোল, তারপরে থায়োফিন, আর পিরিডিন হলো সবচেয়ে বেশি অ্যারোমেটিক। এবার কেন হয় তার কারণ হলো মনে রাখবে তোমার ফিউরানের মধ্যে অক্সিজেন আছে, পাইরোলে নাইট্রোজেন, থায়োফিনে সালফার আছে। তো উই নো দ্যাট ইলেকট্রোনেগেটিভিটি of oxygen is much higher than nitrogen and sulfur is least electronegative. So that's why কি হচ্ছে ফিউরানে ইলেকট্রন ক্লাউডটা অনেকটাই অক্সিজেন বেশি ড্রব্যাক করছে, যার জন্য কি হচ্ছে অ্যারোমেটিসিটিটা অনেক ড্রপ করে যাচ্ছে। কিন্তু পাইরোলের ক্ষেত্রে নাইট্রোজেনে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কি হয়, কম হয়। দ্যাটস ওয়াই নাইট্রোজেন অতটা এক্সটেন্ডে ইলেকট্রন ক্লাউডটা নিজের দিকে টানে না যতটা অক্সিজেন টানতে পারে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কী হয় কিছুটা হলেও ইলেকট্রন ক্লাউডটা পাইরোলে থাকে, যতটা ফিউরানে থাকার কথা তার চেয়ে বেশি থাকে। তো দ্যাটস ওয়াই পাইরো অনেক বেশি অ্যারোমেটিক। আর সালফারের কথা আগেই বলি, সালফার হলো লিস্ট অ্যারোমেটিক, যেহেতু সেকেন্ড পিরিয়ডে থাকে, থার্ড পিরিয়ডে থাকে, সেকেন্ড না থার্ড পিরিয়ডে থাকে। সো দ্যাটস ওয়াই কী হয় ও আরও ইলেকট্রন ক্লাউডটা নিজের দিকে টানে না, আর রাদার তোমার সালফারের ক্ষেত্রে ডি অরবিটাল থাকে, ভ্যাকেন্ট ডি অরবিটাল, আরও এক্সটেন্ডেড কনজুগেশন হয়, ঠিক আছে। এটা হলো। এবার পিরিডিনের ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রাকচার থাকে, ঠিক আছে। পিরিডিনের নাইট্রোজেন লোন পেয়ার এখানে পার্টিসিপেট করে না, এমনি ওভারল্যাপ করে আমার অ্যারোমেটিক সেক্সটেট তৈরি করে। তো সেই দিক দিয়ে তোমার পিরিডিন সবচেয়ে বেশি অ্যারোমেটিক, তারপরে থায়োফিন, তারপরে পাইরোল, তারপরে ফিউরান, ওকে। কিন্তু অনেক সময় তুমি দেখবে এখানে কোনো ভ্যাকেন্ট পেজ রেখেছি, হ্যাঁ আমি এটা আগেও দেখিয়েছি, দেখবে পাইরোল এরকম থাকে এন, এরপরে বেঞ্জিন রিং ধরো থাকলো, তারপর NO2। তো এক্ষেত্রে কী হবে নাইট্রোবেঞ্জিন অ্যাক্ট অ্যাজ -I অ্যান্ড -R এফেক্ট, ওকে। ফিনাল গ্রুপ থাকলেও -I দেখায়, যে কোনো নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ আরও এক্সটেন্ডেড কনজুগেশন হয় তুমি জানো। কিন্তু তার সঙ্গে যদি প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকে, নাইট্রো গ্রুপ স্ট্রংলি ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ, দ্যাটস ওয়াই কী করে এই যে পাইরো রিংয়ের যে ইলেকট্রন ক্লাউডটা পুরোটাই প্রায় এই নাইট্রোবেঞ্জিন টেনে নেয়। তখন কি হয়, তখন সেক্ষেত্রে এই অংশটা ডাইনের মতো কাজ করে, ঠিক আছে। তখন আর অ্যারোমেটিসিটি অফ পাইরোল দ্যাট শুড বি ডিক্রিজ, আর বলতে পারো নেগলিজিবল, ঠিক আছে। সাধারণত পাইরোলকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে কনসিডার করি, ফিউরানকেও করি, কিন্তু ফিউরান তোমার ডাইন ক্যারেক্টার বেশি শো করে, পাইরোল সাধারণত শো করে না, ঠিক আছে। কিন্তু পাইরোলের সঙ্গে যদি কোনো নাইট্রোবেঞ্জিন এরকম স্ট্রংলি ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ থাকে, ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ তো না, তুমি বলতে পারো একটা ইলেকট্রো উইথড্রয়িং স্ট্রাকচার, যেখানে ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ হলো নাইট্রো গ্রুপ, and along with phenyl ring that should be accelerate this electro withdrawing effect. So ultimately pyrrole gets the diene character and can undergo in Diels-Alder reaction, ওকে। এবার সবসময় মনে রাখবে অ্যারোমেটিসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডাইন ক্যারেক্টার। যে কম্পাউন্ডের যত বেশি অ্যারোমেটিসিটি হয় সেই কম্পাউন্ডের ডাইন হিসেবে কাজ করার প্রবণতা তত ডিক্রিজ হয়, ঠিক আছে। আর যে কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি যত কম হয় সে তত বেশি ডাইন ক্যারেক্টার শো করে, ঠিক আছে। তো এগুলো আমি অ্যাজ এ পাশাপাশি আমি এটা বুঝিয়ে দিলাম, তার মানে এই নয় যে এটাই ডিটেলসে পড়াবো, তা নয়। তো পিরিডিনে দেখো 6 পাই ইলেকট্রন হুকের রুল ফলো হতে, এক্ষেত্রে 6 পাই ইলেকট্রন, 6ও কিন্তু আমার তোমার 4n+2, আমি কি বললাম নাম্বারগুলো 2 4 বললাম না, 4 হবে না, ওটা 6 হবে, রেক্টিফাই করে নাও। তো 2 হবে, 6 হবে, 10 হবে, ঠিক আছে, তারপরে 14 হবে। তো তোমার 6 ইজ দ্য হুকের রুল, ওকে। তো প্ল্যানার স্ট্রাকচার, আর এখানে মনে রাখবে নাইট্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে আর কার্বনের প্রত্যেকটার একটা ইলেকট্রন দিয়ে একটা স্কেলেটন তৈরি হবে,
নিচে আর উপরে, কিন্তু এই যে লোন পেয়ারটা সেটা সবসময় ফ্রি থাকবে, ফ্রি টু ডোনেট। সো দ্যাটস ওয়াই এই যে প্রত্যেকটা কার্বন আর নাইট্রোজেন একটা করে ইলেকট্রন নিচ্ছে, সেই একটা করে ইলেকট্রন কী হচ্ছে তোমার আলটিমেটলি অ্যারোমেটিক সেক্সটেট তৈরি করছে, ঠিক আছে। কিন্তু নাইট্রোজেনের যে এক্সট্রা একটা লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা কিন্তু লোন পেয়ারই থেকে যাচ্ছে, দ্যাট শুড বি ফ্রি টু ডোনেট। Okay, so always remember after the completing the aromatic sextet, pyridine still having the basicity, high basicity, because nitrogen having the free lone pair. And if you protonate this nitrogen, যদি এটা দিয়ে তুমি হাইড্রোজেন প্রোটোনেটও করো এন্ড পজিটিভও করে দাও, তা সত্ত্বেও ওটা কি হবে, অ্যারোমেটিকই থাকবে। যদি পাইরোলের নাইট্রোজেন লোন পেয়ারটাকে যদি তুমি প্রোটোনেট করো, তো পাইরোল কিন্তু আর নো লঙ্গার টু এক্সিবিট অ্যাজ অ্যারোমেটিক ক্যারেক্টার, বিকজ পাইরোলের নাইট্রোজেনের লোন পেয়ারটা কি হয়, কনজুগেশনে পার্টিসিপেট করে, অ্যারোমেটিক সেক্সটেট তৈরি করে। কিন্তু পিরিডিনের যে লোন পেয়ার সেটা কিন্তু অ্যারোমেটিসিটি তৈরি করে না বা অ্যারোমেটিক সেক্সটেট তৈরি করে না। দ্যাটস ওয়াই দিস লোন পেয়ার ইফ প্রোটোনেটেড স্টিল পিরিডিন শো অ্যারোমেটিক ক্যারেক্টারিস্টিক্স। ওকে ওকে, এবার ফিউরানে চলে আসি। ফিউরান অক্সিজেনের ক্ষেত্রেও তাই, অক্সিজেন দুটো লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার পার্টিসিপেট করে, আরেকটা লোন পেয়ার ফ্রি টু ডোনেট। ওকে, one lone pair that should be undergo in aromatic sextet formation, but other lone pair that should be free to donate. Okay, the oxygen atom and each of the 4 carbon atoms are sp2 hybridized. But there must be always remember, some people ask that is carbon is sp2 hybridized, so hybridization of oxygen is what, hybridization of oxygen also sp2 hybridized because of planar structure. Okay, and all having unhybridized p orbital, and that's why these p orbital make overlap to each other to produce aromatic sextet. Okay, simple analogy, that is there must be the oxygen atom and each 4 carbon atoms that should be all are sp2 hybridized, so all and also all having unhybridized p orbital, and so this unhybridized p orbital undergo in overlap to each other to produce aromatic sextet. And as there must be oxygen having the 2 lone pair, one lone pair engaged to produce aromatic sextet, but other lone pair that should be remain as it is. Okay, ওরকমই থেকে যায়। ওকে, বাট ওয়ান লোন পেয়ার অক্সিজেন ইজ স্টিল ফ্রি, আমি বললাম ডু নট পার্টিসিপেট ইন অ্যারোমেটিক সেক্সটেট। দুটো লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার অ্যারোমেটিক সেক্সটেটে তৈরি করতে সাহায্য করে, আর একটা লোন পেয়ার কিছুই করে না, এমনি থাকে। এবার নাও উই গো cyclopentadiene and anion. Cyclopentadiene is not a aromatic compound, always remember, but যখনই সেটাকে অ্যানায়নে কনভার্ট করবে, একটা নেগেটিভ চার্জ দুটো ইলেকট্রনের কনসিডারেশন দেখায়, ঠিক আছে। যখনই কোনো জায়গায় দেখবে একটা নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, রেডিক্যাল মানে একটা ইলেকট্রন, ঠিক আছে। সেজন্য যখন হোমোলাইটিক ফিশন হয় তখন তোমার রেডিক্যাল জেনারেট করে, বিকজ দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি হয়, আর প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে নেয় বাই হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশন মানে কিছুই না, দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি হয়। তো যখনই হোমোলাইটিক ফিশন হয় তখন কী হয়, প্রত্যেকটা কার্বন, ধরো এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন একটা ইলেকট্রন নিয়ে সরে যায়, হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে সরে যায়, তো এই জিনিসটা হয়। আর যখন হেটারোলাইটিক ক্লিভেজ হয়, ধরো CH, তখন কী হয়, দুটো ইলেকট্রনই হাইড্রোজেনের মাথায় বা কার্বনের মাথায় চলে যায়, তো নেগেটিভ চার্জ ডেভেলপ করে। তার মানে নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, যেহেতু গোটা একটা বন্ডই মাইগ্রেট করে নেগেটিভ চার্জটা তৈরি করে, তার মানে কি গোটা একটা বন্ড চলে যাওয়া মানে কি নেগেটিভ চার্জ ডেভেলপ করা, আর নেগেটিভ চার্জ ডেভেলপ করা মানে কি গোটা বন্ডটা চলে যাচ্ছে, তার মানে কি দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি হয়, দুটো ইলেকট্রনই চলে যাচ্ছে একটা কার্বনের মাথায়, আর তৈরি হচ্ছে কি নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ ইকুয়াল টু দুটো ইলেকট্রন। ভালো করে বোঝো, যদি একটা বন্ড পুরোপুরি মাইগ্রেট হয় বা পুরোপুরি ব্রেক হয়ে একটা কার্বনের মাথায় চলে যায়, তাহলে আমরা কি কনক্লুশন আনতে পারি, যে সেই অ্যাটমটা নেগেটিভ চার্জ, শুধু এটাই আমরা কনক্লুশন আনতে পারি, তাছাড়া কি আর কোনো কনক্লুশন নেই? আছে। যখন কোনো বন্ডকে তুমি হেটারোলাইটিক্যালি ক্লিভেজ করবে, গোটা একটা বন্ডকে একজনকে দিয়ে দিবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে একটা বন্ড দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়, একটা বন্ড দুটো ইলেকট্রনের শেয়ারিং দিয়ে তৈরি হয়, রাইট। তার মানে যার কাছেই আমি গোটা বন্ডটাকে দিচ্ছি তাকে আমি দুটো ইলেকট্রন দিচ্ছি, সেটা কার্বন হোক, নাইট্রোজেন হোক, সালফার হোক, অক্সিজেন হোক, যাকেই আমি দেই না কেন, ওই গোটা বন্ডটা, সেই গোটা বন্ড আমি দিচ্ছি না, ওই গোটা বন্ডে থাকা দুটো ইলেকট্রনও আমি দিচ্ছি, আর দুটো ইলেকট্রন দেওয়ার ফলে কী হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে। তার মানে কি নেগেটিভ চার্জ দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, তো এটা হলো কনক্লুশন।
আমরা কনক্লুশন বলতে খুব সিম্পল অ্যানালজি ইউজ করি, খুব ছোটো ছোটো জিনিস ইউজ করি, যে হ্যাঁ তোমার বন্ড মাইগ্রেট করছে, গোটা একটা বন্ড ব্রেক হয়ে তোমার কি হচ্ছে, একটা কার্বনের গায়ে চলে যাচ্ছে। ধরো এখানে আমি দেখাচ্ছি, কার্বন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এই গোটা বন্ডটাকে কার্বনকে দিয়ে H+ হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কি বলি, এই বন্ডটা হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে, সো দ্যাটস ওয়াই ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন হচ্ছে, কার্বন নেগেটিভ হচ্ছে, হাইড্রোজেন পজিটিভ হচ্ছে। শুধু কি এটাই কনক্লুশন? তা তো নয়। একটা বন্ড যখন হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে, মানে গোটা একটা বন্ড একটা অ্যাটমকে আমি দিয়ে দিচ্ছি, যা কার্বন তুই গোটা বন্ডটা নিয়ে চলে যা, তার মানে কি গোটা একটা বন্ডের বোঝাও আমি কার্বনকে দিয়ে দিচ্ছি। আর গোটা একটা বন্ডের মধ্যে কি বোঝা আছে? দুটো ইলেকট্রনের বোঝা আছে, আর দুটো ইলেকট্রনকেই আমি কার্বনকে দিয়ে H+ হয়ে আমি এমনি হাওয়া লাগিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি, তাই তো। H+টা কি কিছুই নিল না, কোনো বোঝই নিল না, আমি ফ্রি ঘুরে বেড়াচ্ছি। আর কে বোঝা নিল? কার্বন বেচারা দুটো বোঝা নিল। কি দুটো বোঝা নিল? একটা গোটা বন্ড মানে কি, দুটো ইলেকট্রন। আর ওই বন্ডটা নিয়ে কার্বন কি হচ্ছে, নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ কি দিয়ে তৈরি? দুটো বোঝা দিয়ে তৈরি, তার মানে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। এবার হোমোলাইটিক্যালি ফিশন হলে কি হবে? এবার হাইড্রোজেন রেডিক্যাল হবে। তার মানে কি, হাইড্রোজেন এবার ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে না। হাইড্রোজেনের খুব দুঃখ হলো, আমি এতদিন ফ্রিলি ঘুরে বেড়ালাম H+ হয়ে, আর কার্বনকে তো বেচারা কত কষ্ট করতে হলো, দুটা ইলেকট্রনের বোঝা নিতে হলো বেচারার। তো কী করলো? হাইড্রোজেন একটা রেডিক্যাল নিয়ে নিল, কার্বন একটা রেডিক্যাল নিয়ে নিল। এর মানে কি? এর কনক্লুশন কি? একটা বন্ড দুটো ইলেকট্রন দিয়ে শেয়ার হচ্ছে। হোমোলাইটিক্যালি ফিশন হচ্ছে মানে কার্বন আর হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে সরে যাচ্ছে, তার মানে একটা রেডিক্যাল ইকুয়াল টু একটা ইলেকট্রন, আর একটা নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন। কার্বিন মানে কি? কার্বিন মানে দুটো ইলেকট্রন। যখন কার্বন দেখবে কার্বনের মাথায় দুটো ফোঁটা মানে কার্বিন, ওটা ট্রিপলেট কার্বিন হতে পারে, সিংলেট কার্বিন হতে পারে, ডিপেন্ড অন একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে না দুটো অরবিটালে দুটো ইলেকট্রন আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু জিনিস হলো দুটো ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ কার্বিন। নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন আছে, পজিটিভ চার্জ মানে বন্ড ক্লিভ হয়ে ও কোনো ইলেকট্রনই নিচ্ছে না। আর রেডিক্যাল মানে কি, হোমোলাইটিক্যালি ফিশন হয়েছে, প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন নিচ্ছে। তো এটাই হলো ফিজিক্যাল সিগনিফিকেন্স, এটা হলো কনক্লুশনের ভিতরে কনক্লুশন। ওকে, তাহলে এবার চলে আসি, তাহলে সাইক্লোপেন্টাডাইন যদি সাইক্লোপেন্টাডাইন হয় তাহলে কী হবে? এরকম এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আবার কি করবে? H+ হয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী হবে? কার্বনের মাথায় দুটো বোঝা বা দুটো ইলেকট্রনের বোঝা দিয়ে দিবে, নে কার্বন তুই সামলা। এবার কার্বন নিবেও, কেন নিবে? কার্বনের এতে লাভ আছে। কী লাভ? এই নেগেটিভ চার্জটা যদি ডিলোকালাইজ করে তাহলে কী তৈরি হবে? অ্যারোমেটিসিটি গেইন হবে। আর অ্যারোমেটিসিটি যখনই গেইন হবে সিস্টেমটা অনেক বেশি স্টেবিলাইজ হবে দেন সাইক্লোপেন্টাডাইন। শুধুমাত্র সাইক্লোপেন্টাডাইন যতটা স্টেবল ছিল তার চেয়ে সাইক্লোপেন্টাডাইন অ্যানায়ন হ্যাভিং দ্য কার্বন আয়ন ইজ মোর স্টেবিলাইজ। তো দ্যাটস ওয়াই কার্বন এক্সট্রা দুটা বোঝা নিতে রাজি হয়ে যাবে, কারণ কার্বনে এতে লাভ আছে, প্রফিট আছে। বোঝা গেল? কেমিস্ট্রি মানুষের মতোই কাজ করে, লাভ আছে দেখেই নিচ্ছে, লাভ না থাকলে নিত না। কারণ অলওয়েজ কেমিস্ট্রি প্রত্যেকটা কম্পাউন্ড প্রত্যেকটা এলিমেন্ট চেষ্টা করে আলটিমেটলি স্টেবল হওয়ার জন্য। ঠিক আছে? ওকে, তো সাইক্লোপেন্টাডাইন অ্যানায়ন যখনই হবে তখন সেক্ষেত্রে কী হবে? এটা দেখো এখানে H দিচ্ছে, এখানে Hই হবে, কারণ এখানে দুটো H আছে, একটা H যদি বেরিয়ে যায় তো CH2 জায়গায় CH নেগেটিভ হবে। ঠিক আছে, এখানে একটা H হবে কেন? কারণ এখানে দুটো H ছিল, একটা H+ বেরিয়ে গেছে, একটা H+ বেরিয়ে গেছে, তাহলে সেজন্য CH নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি ওভারল্যাপ হয়ে তোমার অ্যারোমেটিক সেক্সচার তৈরি করে। এবার চলে আসে সাইক্লোঅক্টাটেট্রাইনে 1 নম্বর কথা, ওখানে 8 পাই ইলেকট্রনস আছে, বিকজ অফ 4 পাই বন্ড অ্যান্ড অল দ্য bond that should be shared by 2 electrons, so there must be, as there is 4 pi bond, that must be 8 pi electrons. Okay,
So there must be cyclooctatetraene show the 4n pi electrons, and this is not a Huckel number. This is show that they are anti-aromatic. If they are, but they are not aromatic. Okay. Next reason হলো cyclooctatetraene কখনো প্ল্যানার স্ট্রাকচার এক্সিবিট করে না, ও কি করে পুকার স্ট্রাকচার থাকে, এই যে বোর্ড ফর্মের মতো, এই যে এটা আমি দেখালাম। তো there must be the p orbitals are not parallel, p orbitals are not equidistant, so that's why the p orbitals do not produce the favorable overlap. So when overlap is missing, delocalization is missing, so conjugation is missing, resonance is missing, so ultimately aromaticity also gone, missing. Okay. তো পুকারিং হয় ভালো করে, পি অরবিটালগুলো যেগুলো হয় আনহাইব্রিডাইজ, সেগুলো ওদের মধ্যে ওভারল্যাপ ভালো হয় না, এফেক্টিভ ওভারল্যাপের অভাবে কি হয়, অ্যারোমেটিসিটি গেন হয় না। দ্যাটস ওয়াই cyclooctatetraene ইজ নট অ্যারোমেটিক। বোঝা গেল? ওকে। নেক্সট ওয়ান সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন। এটা খুব সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। ওই যে বললাম বেনজিন বা বেনজিনয়েড জাতীয় রিংয়ের বাইরেও আমাদের অনেক এমন কম্পাউন্ড আছে যেগুলো অ্যারোমেটিসিটি শো করে। তার খুব ভালো উদাহরণ হল সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন অ্যান্ড সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন। ওকে, দুটোই ক্যাটায়ন। তো এটা প্রথম যেটা আমি বললাম সাইক্লোপ্রোপেনাইল ক্যাটায়ন। প্রোপেনাইল মানে কি বোঝায়? দেখো ভেঙে লেখো PROPEN। PEN মানে কি? প্রোপিন। তার মানে ওখানে নিশ্চয়ই কোনো ডাবল বন্ড আছে। আর প্রোপিনাইল ক্যাটায়ন মানে ওখানে একটা পজিটিভ চার্জ আছে। এখান থেকে আমার স্ট্রাকচার পেয়ে গেলাম প্রোপিন, সাইক্লোপ্রোপিন মানে সাইক্লোপ্রোপিন স্ট্রাকচার স্কেলেটাল, তার সঙ্গে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন লেখা আছে, তার মানে ওখানে একটা পজিটিভ চার্জ স্ট্রাকচার হয়ে গেল সাইক্লোপ্রোপিন, তার সঙ্গে একটা পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জটা গোটা প্রত্যেকটা কার্বন, এই যে তিনটা রেজোনেটিং স্ট্রাকচার আমি দেখিয়েছি, তিনটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কি দেখায় যে প্রত্যেকটা কার্বন এক এক সময় এক একভাবে পজিটিভ চার্জকে বিয়ার করছে। যেহেতু পজিটিভ চার্জ তোমার ডিলোকালাইজ হচ্ছে, সেজন্য প্রত্যেকটা তিনটা রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারে তিনটা কার্বনই পজিটিভ চার্জ বিয়ার করছে। তার মানে কি, এটাকে যদি রেজোনেন্স হাইব্রিড বলো তাহলে এখানে পজিটিভ চার্জের একটা ডিলোকালাইজেশন হচ্ছে। সেই ডিলোকালাইজেশনটাকে বোঝানোর জন্য আমরা গোল করে পজিটিভ বা গোল করে নেগেটিভ আমরা দেখাই। ঠিক আছে? তার মানে এখানে এমন হচ্ছে না যে কোনো একটা কার্বন বেশি পজিটিভ, কোনো একটা কার্বন বেশি নেগেটিভ। এক্ষেত্রে প্রত্যেকটা কার্বনই ইকুইভ্যালেন্ট, কারণ প্রত্যেকটা কার্বনই এক এক সময় এক একভাবে পজিটিভ চার্জ বিয়ার করছে। ঠিক আছে? 2 পাই ইলেকট্রনস বিকজ n equal to 0, 4n+2 দেখবে n equal to 0 বসালে 2 পাই ইলেকট্রনস হয়, অ্যান্ড সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন দ্যাট শুড বি অ্যারোমেটিক। ওকে, নেক্সট ওয়ান cycloheptatrienal cation, that is must be 6 pi electron, that should be also aromatic. যেহেতু পজিটিভ চার্জ হচ্ছে সেজন্য এই যে পজিটিভ চার্জটা হচ্ছে সেখানে কোনো ইলেকট্রন নেই। ঠিক আছে? যেহেতু কোনো ইলেকট্রন নেই, বাকি যে তিনটা, এই তিনটা ধরবো, তিনটা পাই বন্ড, তার মানে 6 পাই ইলেকট্রন। এখানেও যেমন পজিটিভ চার্জে মানে কোনো ইলেকট্রন নেই, তাহলে সেখানে একটা পাই বন্ড, তার মানে দুটো পাই ইলেকট্রনস, একটা পাই বন্ড মানে দুটো পাই ইলেকট্রনস। তো এইভাবে আমরা বলতে পারি 6 পাই ইলেকট্রনস, অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যারোমেটিক। ওকে, now we go the important topic, that is azulene. Azulene কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাজুলিনের মধ্যে আমার চার্জ সেপারেশন হতে পারে। ওর মধ্যে স্ট্রাকচারটা একটা হলো সাইক্লোপেন্টাডাইন স্ট্রাকচার, এটা হলো সাইক্লোহেপ্টাট্রাইন স্ট্রাকচার। একটা সাইক্লোপেন্টাডাইন স্ট্রাকচার, একটা সাইক্লোহেপ্টাট্রাইন স্ট্রাকচার। আর আমরা জানি সাইক্লোপেন্টাডাইন স্ট্রাকচার অ্যানায়ন হিসেবে থাকে, অ্যারোমেটিক, আর সাইক্লোহেপ্টাট্রাইন তোমার ক্যাটায়ন হিসেবে অ্যারোমেটিক। কারণ সাইক্লোপেন্টাডাইন when converting to cyclopentadienyl anion, that should be get aromaticity, and cycloheptatriene when produce corresponding cation gets aromaticity. তো যখন এটাকে রেজোনেন্স স্ট্রাকচার হিসেবে দেখাবে বা খুলে দেখাবে তখন এটা হয়ে যাবে কীরকম, এই যে একটা সাইক্লোহেপ্টাটাইন হয়ে যাবে পজিটিভ, সাইক্লোপেন্টাডাইন হয়ে যাবে নেগেটিভ। আর এই সাইক্লোপেন্টাডাইনও এখন অ্যারোমেটিক, সাইক্লোহেপ্টাট্রাইনও অ্যারোমেটিক। আর দুটো অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে কি হচ্ছে, ইন্টারাকশন হয়ে আলটিমেটলি অ্যারোমেটিসিটি ডেভেলপ হচ্ছে। আর যে চার্জ সেপারেশনটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, সেটাও একে অপরকে নিউট্রালাইজ করছে। ওভারঅল দ্য কম্পাউন্ড ইজ নিউট্রাল। বোঝা গেল? তো এখানে দেখো সাইক্লোপেন্টাডাইন সেটা তোমার অ্যারোমেটিসিটি পাচ্ছে বাই প্রডিউসিং করেসপন্ডিং অ্যানায়ন।
অ্যান্ড সাইক্লোহেপ্টাট্রাইন aromaticity পাচ্ছে by producing corresponding cation, and this cation anion that should be stabilized by electrostatic force of attraction or বলতে পারো opposite force of attraction. Due to this the overall compound is gets neutral, so there is no problem to for any stability. The compound is highly stable, the compound is considered as aromatic. বলো okay. তো অ্যাজুলিনস ইজ এ ডিপ ব্লু কম্পাউন্ড, এটা একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বলছে ডিপ ব্লু কম্পাউন্ড। ওকে, এটা নিয়ে আমার ডিটেলসে পড়ার কিছু নেই, ডিপ ব্লু কম্পাউন্ড জেনে রাখো। নেক্সট ওয়ান আইসোব্যারিক উইথ ন্যাপথালিন। ন্যাপথালিনের যতগুলো কার্বন অ্যাটম আছে গুণে যোগ করে দেখবে, দ্যাট ইজ C10H8। এখানেও গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন আছে। হলো মাঝখানে রিং জাংচারে যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নেই, রাইট? বাকি তাহলে কতগুলো হাইড্রোজেন আছে? 8টা হাইড্রোজেন। তো এরও স্ট্রাকচার তোমার C10H8, দ্যাটস ওয়াই দে আর টার্মড অ্যাজ আইসোমেরিক উইথ ন্যাপথালিন, যেহেতু একই সংকেত বোঝায়। আমরা বলি না আইসোমার মানে কি, সেম ফর্মুলা বাট ডিফাইন্ড structure or defined connectivity or defined functional group or defined spatial arrangement may be there, so they are isomers. Isomers অনেক টাইপ হয়, constitution isomer, regio isomer, enantio isomer, স্টিরিও আইসোমার, অনেক আইসোমার হয়। এছাড়াও তোমার থাকে পজিশন আইসোমার, চেন আইসোমার, তারপরে মেটামেরিজম, টোটোমেরিজম, সবই আইসোমারের মধ্যে পড়ে। তো আইসোমার মধ্যে সাধারণত আমরা বুঝি একই ফর্মুলা বাট স্ট্রাকচারের মতো কিছু এদিক ওদিক থাকে, যেমন ডাইমিথাইল ইথার, আরেকটা কী যেন বললাম ইথানল, ঠিক আছে? দে আর আইসোমার বিকজ ওদের ফর্মুলা তো সেম, কিন্তু ওদের স্ট্রাকচারটা ডিফাইন্ড, ওরিয়েন্টেশনটা ডিফাইন্ড। একটা অ্যালকোহল আর একটা ইথার, তো দে আর নট সেম, তো লাইক দ্যাট। তো অ্যাজুলিন হলো ন্যাপথালিনের আইসোমার, যেহেতু ওরা একই, ন্যাপথালিন আর অ্যাজুলিন দুজনেই কী করে, একই সংকেত প্রকাশ করে, একই ফর্মুলা প্রকাশ করে, ঠিক আছে? তো দ্যাট ইজ মাস্ট বি দ্যাট ইজ বাট আইসোমেরিক উইথ ন্যাপথালিন, বাট অ্যাজুলিন ইজ লেস স্টেবল দেন ন্যাপথালিন। ন্যাপথালিন থেকে অ্যাজুলিন কিন্তু লেস স্টেবল, ঠিক আছে? এবার বলছে বাইসাইক্লিক নন বেঞ্জয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড হলো অ্যাজুলিন। অ্যাজুলিন দেখো বাইসাইক্লিক বিকজ একটা হলো তোমার সাইক্লোপেন্টাডাইন, আরেকটা হলো সাইক্লোহেপ্টাডাইন দিয়ে ও কী করছে, ওভারঅল একটা বাইসাইক্লিক কম্পাউন্ড তৈরি করছে, ঠিক আছে? তো এটা একটা বাইসাইক্লিক অ্যান্ড অবভিয়াসলি নন বেঞ্জিনয়েড বিকজ দেয়ার ইজ নো বেঞ্জিন রিং ইজ প্রেজেন্ট, নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, তো অ্যাজুলিন ইজ এ ডিপ ব্লু কম্পাউন্ড, অ্যাজুলিন isomeric with naphthalene and less stable than naphthalene, and also bicyclic non-benzoate aromatic compound, and on heating that should be 350 degree centigrade ওপরে যদি হিট করো, so that should be isomerizes to produce naphthalene. Okay, এবার অ্যাজুলিন is a dipolar structure because of ওই যে নেগেটিভ পজিটিভ দুটো তৈরি হয়, সাইক্লোপেন্টাডাইন আইন আনায়ন তৈরি করে, আর সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন তৈরি করে। দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি টু ডাইপোল ইজ প্রডিউস, পজিটিভ নেগেটিভ, সো আলটিমেটলি দ্য স্ট্রাকচার ইজ টার্মড অ্যাজ ডাইপোলার স্ট্রাকচার। ওকে, but still aromatic. Okay, now azulene when heated above 350 degree centigrade that should be undergo to produce naphthalene. Okay, বোঝা গেল? এবার প্রিপারেশন কী করবো, ফুল ভিন সিস্টেম, তাকে বেস করব, হিট করব, বেস অ্যান্ড হিট করলে আলটিমেটলি ওরা সাইক্লাইজ হয়ে কী তৈরি করবে, অ্যাজুলিন তৈরি করবে। বোঝা গেল? ওকে, ইট ডাজ নট আন্ডারগো অটো অক্সিডেশন। অটো অক্সিডেশন মানে কি, নিজের থেকে যে অক্সিডেশন হওয়াটা সেটা হবে না, ঠিক আছে? বোঝা গেল? ক্যাপেবল অফ আন্ডারগোয়িং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেহেতু অ্যারোমেটিক কম্পাউন্ডে কী হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, আর যেহেতু অ্যাজুলিনও সাফিসিয়েন্ট অ্যারোমেটিক, দ্যাটস ওয়াই অ্যাজুলিনের মধ্যেও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, কোনো অসুবিধা হয় না। and forms অ্যাজুলিনিয়াম ক্যাটায়ন when treatment with strong acid। যে কোনো স্ট্রং অ্যাসিড দিবে তাহলে সেক্ষেত্রে মাঝখানের যে সাইক্লোহেপ্টাট্রাইনটা সেটা ক্যাটায়ন তৈরি করে, আর যখন তুমি দেখবে কোনো স্ট্রাকচারে সাইক্লোপেন্টাডাইন তো সাইক্লোপেন্টাডাইনের মতোই আছে, শুধুমাত্র সাইক্লোহেপ্টাট্রাইনটা ওর করেসপন্ডিং ক্যাটায়ন তৈরি হচ্ছে, তখন সেটাকে বলবে অ্যাজুলিনিয়াম ক্যাটায়ন। ভালো করে বোঝো, যদি দুটোই ডাইপোল তৈরি করে, সাইক্লোপেন্টাডাইনও নেগেটিভ তৈরি করলো, সাইক্লোহেপ্টাট্রাইনও পজিটিভ তৈরি করলো, সেটাকে আমরা অ্যাজুলিনিয়াম ক্যাটায়ন বলি না, সেটা কমপ্লিটলি অ্যাজুলিন। ওকে, কিন্তু যখন তুমি দেখবে একটা স্ট্রাকচার ক্যাটায়ন তৈরি করছে,
ক্যাটায়ন তৈরি করে এরকম থাকছে, তখন সেটাকে বলে অ্যাজুলিনিয়াম ক্যাটায়ন। ঠিক আছে, নেক্সট ওয়ান। এবার আমরা যাব তোমার রিয়াকশানে। অ্যাজুলিনকে যদি CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড যদি দাও, অ্যান্ড অ্যানহাইডাস LCl3, অ্যানহাইডাস মানে কি, যেখানে কোনো জল বা জলীয় কিছু থাকবে না, অ্যানহাইডাস কমপ্লিটলি অ্যানহাইড্রেটেড অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ হবে, তখন সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট হবে। একটা প্রোডাক্টে তোমার দেখো মোনো সাবস্টিটিউটেড হচ্ছে, আর একটা হলো ডাই সাবস্টিটিউটেড হচ্ছে। কোন পজিশনে হয়, এই যে দুটো অপোজিট পজিশনে তোমার রিয়াকশনটা হয়। ঠিক আছে, তারপর দেখবে কপার NO3 হোল টুয়াইস অ্যান্ড AC2 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করবে, তাহলে একটা হলো মোনো নাইট্রেটেড প্রোডাক্ট আর একটা ডাই নাইট্রেটেড প্রোডাক্ট হবে। নেক্সট ওয়ান NBS, N-bromosuccinimide, that is NBS, along with CH2Cl2, that is methylene chloride. That should be when used, there must be monobrominated product and as well as dibrominated product is produced. Okay, and last one dioxane and along with SO3, sulfur trioxide. So there must be monosulfonated and disulfonated product is produced. So these are the reaction. Now we go the dipole moment. আমি খুব শর্টে বোঝাচ্ছি ডাইপো মোমেন্ট। ঠিক আছে, বেঞ্জিন রিং যখন থাকবে, শুধুমাত্র ধরো বেঞ্জিন রিং থাকলো, তো বেঞ্জিন রিং এখানে ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা কার্বন ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, তো এখানে কোনো ডাইপোল জেনারেট করবে না। সিম্পল কথা, এখানে কোনো সাবস্টিটিউশন নেই 1 নাম্বার, এখানে কোনো হেটারো অ্যাটম নেই 2 নাম্বার, এখানে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, প্রত্যেকটা কার্বন ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, প্রত্যেকটা কার্বনে আনহাইব্রিডাইজ p অরবিটাল আছে, প্রত্যেকটা p অরবিটাল ইকুইভ্যালেন্টলি ওভারল্যাপ তৈরি করে। তো এখানে কোনো এমন কিছু নেই যেটা একজন একজনকে আলাদা করতে পারে। ঠিক আছে, তো আলটিমেটলি বেঞ্জিন ইজ এখানে কোনো ডাইপো মোমেন্ট জেনারেট করে না। কিন্তু যখনই বেঞ্জিনে একটা হেটারো অ্যাটম দিয়ে দিলা, পিরিয়ডিনে ইলেকট্রোনেগেটিভিটি থাকে, যেহেতু পিরিয়ডিনে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি থাকে, ও কিছুটা হলেও ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নেবে, তখন ডাইপো মোমেন্ট জেনারেট করবে। একইভাবে ফিউরানের ক্ষেত্রেও ডাইপো মোমেন্ট জেনারেট করে বিকজ অফ অক্সিজেন, থায়োপিনেও সালফারের জন্য জেনারেট করে, আর পাইরোলেও নাইট্রোজেনের জন্য জেনারেট করে। কিন্তু এক্সটেন্টটা কম বেশি হয় বিকজ ইলেকট্রোনেগেটিভিটি সবার সেম হয় না, অক্সিজেনের বেশি, তারপর নাইট্রোজেন, তারপর সালফার, দ্যাটস ওয়াই। কিন্তু যেহেতু হেটারো অ্যাটম আছে, দ্যাটস ওয়াই কী হয়, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স তৈরি হয়, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আর থাকে না, তখন সেক্ষেত্রে ইলেকট্রন ক্লাউড অনেকটাই হেটারো অ্যাটম নিয়ে নেয়, তখন সেক্ষেত্রে ডাইপোল জেনারেট করে। ওকে, এছাড়াও আরেকটা কথা, বেঞ্জিনে যদি কোনো সাবস্টিটিউশন থাকে, সাপোজ NO2 আছে, তখন সেক্ষেত্রে NO2 কী হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে, তখন সে কী করে, ইলেকট্রন ক্লাউডটা নিজের দিকে টেনে নেয়, আর যখনই টেনে নেয় তার জন্য একটা ডাইপো মোমেন্ট জেনারেট করে, সেটার ভ্যালু দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ মিউ ইকুয়াল টু 3.95 ডিবাই। ডাইপো মোমেন্টের একক হলো ডিবাই। ওকে, ঠিক আছে, বোঝা গেল। NO2 কী করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাজ এ -I অ্যান্ড -R ইফেক্ট, সো দ্যাটস ওয়াই ইলেকট্রন ক্লাউডটা অনেকটা নিজের দিকে টেনে নেয়, তার জন্য কী হবে, মিউ এর ভ্যালু 3.95 ডিবাই। বোঝা গেল। এটা তো দেখো এখানে তোমার নাইট্রো গ্রুপ আউট অফ প্লেন আছে, কেন, দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি আছে, অ্যাডজাসেন্ট দুটো অর্থ পজিশনে মিথাইল গ্রুপ আছে, সেই জন্য কী হচ্ছে, দুটো মিথাইল গ্রুপ যেহেতু অ্যাডজাসেন্ট পজিশনে আছে, দ্যাটস ওয়াই NO2 আর কী হয়, কনজুগেশনে পার্টিসিপেট করে না। NO2 কেন কনজুগেশনে পার্টিসিপেট করে বলো তো, এখানেও তো তোমার এরকম থাকে, তো এরকম করে কনজুগেশনে পার্টিসিপেট করে। ঠিক আছে, তার সেম প্লেন হবে, কিন্তু যেহেতু দুটো CH3 গ্রুপ এখানে আর এখানে আছে, দ্যাটস ওয়াই NO2 সেম প্লেনে থাকছে না, আউট অফ প্লেন হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই যে এক্সটেন্ডে কনজুগেশনে NO2 গ্রুপের পার্টিসিপেট করার কথা, সে এক্সটেন্ড তো হচ্ছে না, উল্টে কনজুগেশনই হচ্ছে না, তো NO2 গ্রুপ আউটসাইড অফ দ্য প্লেন হয়ে যাচ্ছে ডিউ টু স্টেরিক হিন্ডেন্স। দুটো মিথাইল গ্রুপ বাল্কি গ্রুপ, বিকজ CH তো বাল্কি গ্রুপ, এটা হলো HH অনেক দূরে দূরে থাকে, তোমার CH থেকে আমি যখন CH3 হিসেবে লেখো বা ME হিসেবে লেখো, দেখবে খুব ছোট দেখায়, কিন্তু CH3টা ভেঙে লেখো CHH, দেখবে অনেক বাল্কি স্ট্রাকচার হয়। ঠিক আছে, তো সেই বাল্কি স্ট্রাকচার, দুটো বাল্কি স্ট্রাকচার পাশাপাশি আছে, অ্যাডজাসেন্ট পজিশনে, দুটো অর্থ পজিশনে আছে, তো NO2 কী করে ইন প্লেন হবে, ও আউট অফ প্লেন হয়ে যায়। ঠিক আছে,
আউট অফ প্লেন হয়ে যায়। তো আউট অফ প্লেন হয়ে যায়, এখানে বলেও দিচ্ছে আউট অফ প্লেন। এবার কি হলো, মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট সবসময় ইলেকট্রন ক্লাউডকে দিতে জানে, ঠিক আছে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সবসময় ইলেকট্রন ক্লাউডকে নিতে জানে। কি করে মনে রাখবে, উদার আর কিপ্টে উদাহরণ দিলাম। যে উদার মানুষ সে দিতে জানে, যে কিপ্টে মানুষ সে খরচ করতে চায় না, সে পারলে আরও নিতে জানে, ঠিক আছে। অ্যাজ এ উদাহরণ হিসেবে দিচ্ছি, আর উল্টো জিনিস হয় আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি না, শুধুমাত্র উদাহরণ হিসেবে দিচ্ছি অ্যাজ এ অ্যাজুমিং। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম, এ আর বি। এ হলো ক্লাসের সবচেয়ে উদার স্টুডেন্ট, ও সব নোটগুলো দিয়ে দিতে জানে, ওকে কেউ দিক আর না দিক, ওকে কেউ হেল্প করুক না করুক, ও সবাইকে সহযোগিতা করে, ঠিক আছে। তো ও হলো প্লাস আই ইফেক্ট শো করে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর আরেকজন হলো বি গ্রুপ, বি স্টুডেন্ট, সে কি কাউকে কিছু দেয় না, সে খুব হিংসুটে। তো সে কাউকে কিচ্ছু দেয় না, উল্টে পারলে কারোর কাছ থেকে নিতে পারলে আরও বাঁচে, ঠিক আছে। তো সেটা হলো বি স্টুডেন্ট, সেটাও হয়। আবার এমন কিছু স্টুডেন্ট আছে তোমার যারা নেয়ও না দেয়ও না, সেটা আলাদা জিনিস, সেটা আমি আর বলছি না। তো এখানে আমরা শুধু এ আর বি নিয়ে কাজ করব। এ হলো শুধু দিতে জানে, ওকে কেউ হেল্প না করলেও ও দেয়, মানুষকে সহযোগিতা করে। আর বি হলো ও কাউকে সহযোগিতা করে না, কিন্তু ও সবার কাছ থেকে নিয়ে নেয়, পারলে অন্যের পরিশ্রমের জিনিসটাও নিয়ে নেবে, ঠিক আছে। তো এরকম এ বি দু রকম স্টুডেন্ট থাকে, ঠিক আছে। তো এই যে এ আর বি দু রকম স্টুডেন্ট থাকে, তো আমি বলতে পারি এ হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ও ইলেকট্রন নিজের ইলেকট্রনটাও দিয়ে দিচ্ছে পারলে, আর ইলেকট্রন ওইজন গ্রুপ ও পারলে অন্যেরটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা হচ্ছে, তার জন্য কি হচ্ছে, মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ও ইলেকট্রন ক্লাউডটাকে কী করছে, নিজেই ইলেকট্রন ক্লাউডটাকে বেঞ্জিনের দিকে পুশ করছে, এই মিথাইলে পুশ করবে। তো আলটিমেটলি স্ট্রাকচারে কি হবে দেখো, দুটো মিথাইল মিলে এরকম করে ইলেকট্রন ক্লাউডটা অনেকটা, দ্যাট ইজ ও তোমার ধরো 70% দিল ইলেকট্রন ক্লাউড নিজের, আর ও তোমার ধরো 70% না দিয়ে আমি 70 দিলাম, ধরো ও 70 দিল, ও 70 দিল, টোটাল হলো 140, এইদিকে 140 ইলেকট্রন ক্লাউড এই দিকে গেল, ঠিক আছে। এবার ও দিল আবার 70, তো এই দিকে গেল আমার 70, ঠিক আছে। তাহলে এখান থেকে 70, 140 থেকে 70 ভাগ, আর এখান থেকে 70 ভাগ কাট হলো, তো টোটাল অফ রেজাল্টেন্ট হলো কতটা বেঞ্জিন গেল, ধরো 70। আমি উদাহরণ কীভাবে দিব, ধরো দুটো মিথাইল গ্রুপ বেঞ্জিনকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে ও শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাবে, ঠিক আছে। তো শিলিগুড়ি থেকে কলকাতা দূরত্ব কত, 140 সেন্টিমিটার ধরো, ঠিক আছে। তো 140 সেন্টিমিটার ও ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে। এবার অপোজিটে আরেকটা মিথাইল গ্রুপ আছে, ও কী করবে, ও শিলিগুড়ি থেকে কলকাতা নিয়ে যাবে না, ও ঠিক করছে আমি ওকে অপোজিট ডাইরেকশন নিয়ে যাব, শিলিগুড়ি থেকে সিকিমে নিয়ে যাব, ঠিক আছে। তো ও 70 কিলোমিটার দিচ্ছে অপোজিটে। তো আলটিমেটলি কী হচ্ছে, বেঞ্জিন কত দূর যেতে পারবে, তোমার এদিকে দুটো মিথাইল ওকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে 140 কিলোমিটার, আর ওই দিকের মিথাইল ওকে আবার কী করছে 70 কিলোমিটার উত্তর দিকে নিয়ে যাচ্ছে। তো আলটিমেট রেজাল্টের বেঞ্জিন কত দূর যাবে, 70 কিলোমিটার দক্ষিণ দিকে যাবে। কেন, দুটো মিথাইল গ্রুপ আলাদা আলাদা করে জোর দিয়ে বেঞ্জিনকে 140 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে চলে গেল, ঠিক আছে, দক্ষিণ দিকে। আর আরেকটা মিথাইল গ্রুপ ও নিজের শক্তি লাগিয়ে বেঞ্জিনকে 70 কিলোমিটার উত্তর দিকে নিয়ে গেল, ঠিক আছে। তো বেঞ্জিন ওর আগে প্রথম ইনিশিয়াল অবস্থা থেকে কত দূর কোথায় আছে, 70 কিলোমিটার দক্ষিণ দিকে আছে। ধরো আমি উদাহরণ দিচ্ছি, আমি 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 একটা ধরো আমি একটা কি উদাহরণ দিব, ধরো আমি কোথাও পার্কে যাব, আমার বাড়ি থেকে পার্কের দূরত্ব 140 কিলোমিটার, ঠিক আছে। আমি যে গাড়িতে বসছি সেই গাড়িতে ধরো দুটো লোক, গাড়িটা চলে না বা গাড়িটা পাংচার হয়ে গেছে, দুটো লোক শক্তি লাগিয়ে 140 কিলোমিটার আমাকে নিয়ে চলে গেল, ঠিক আছে। তা আমার ডাইপো মোমেন্ট 140, ঠিক আছে।
এবার উল্টো দিকে একটা মানুষ, সে কী করলো, আমি পার্কে যখনই পৌঁছলাম সে আরও কি আরও জোর দিয়ে আমাকে মাঝ রাস্তা নিয়ে গিয়ে পৌঁছালো, আবার উল্টো ব্যাক করালো। ব্যাক করে কত দূর নিয়ে গেল, 70 কিলোমিটার। ঠিক আছে, আগে আমি ইনিশিয়াল থেকে আমি 140 কিলোমিটার আমি গেছি, পরে আমি ওই 140 কিলোমিটার থেকে 70 কিলোমিটার আমি ইনিশিয়ালের দিকে আসছি। তাহলে আমি এখন কোথায় আছি, আমি 70 কিলোমিটার দূরে এখন আছি। জিনিসটা এরকম হয় তো, আমি হাই ডিস্টেন্সে অঙ্কগুলো ওলে তো এরকমই হয়। এ আর বি, ধরো এই যে এরকম অঙ্কগুলো থাকে না, এখান থেকে এত দূরত্ব 140 কিলোমিটার। তাহলে দুটো মানুষ ওকে 140 কিলোমিটার পর্যন্ত টেনে টেনে নিয়ে চলে গেল, আরেকটা মানুষ 170 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেল। তো ও কত দূর পর্যন্ত এখনও দূরে আছে, 70 কিলোমিটার দূরে আছে, তাই তো। তো তেমনই জিনিস, দুটো মিথাইল পুশ করছে, পুশ করে করে 140, ধরো 140, আমি বললাম কথায় কথায় 140 ডাইপো মোমেন্ট জেনারেট করলো। আর আরেকটা মিথাইল গ্রুপ অপোজিটে আছে, আরেকটা মিথাইল গ্রুপ অপোজিটে আছে, ও কি করলো, ও 70 ডাইপো মোমেন্ট জেনারেট করলো। তো রেজাল্টেন্ট কত ডাইপো মোমেন্ট হবে, 70 হবে। আর কোন দিকে হবে, এই দিকে হবে, কারণ এখানে আমার দুটো মিথাইল আছে, দুটো মিথাইলের ডাইপো মোমেন্টটা বেশি জোরালো হবে দেন অপোজিট মিথাইল গ্রুপ। বোঝা গেল? আমি আবার বলছি, এখানে NO2 কনসিডারই করবো না, NO2 যেহেতু আউট অফ প্লেন, NO2 কোনো কাজ নাই। এখানে দুটো মিথাইল গ্রুপ ডাইপো মোমেন্ট চেঞ্জ, ডাইপোল শো করছে, আর এখানে একটা মিথাইল ডাইপোল শো করছে। তো অবভিয়াসলি দুটো ডাইপোলের এক্সটেন্টটা বেশি হবে, আর ডাইপো মোমেন্ট, রেজাল্টেড ডাইপো মোমেন্ট এই দিকেই হবে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। এবার এটার ক্ষেত্রে দেখো NO2 আউট অফ প্লেন, ঠিক আছে, এখানে NO2 কোনো কাজ নেই। এখানে দেখো, এখানে মিথাইল গ্রুপ কী করছে, ইলেকট্রন ক্লাউডটাকে দিচ্ছে, এখানে আবার আরেকটা মিথাইল গ্রুপ সেটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এখানে একটা মিথাইল গ্রুপ এদিকে ইলেকট্রন ক্লাউডটাকে দিচ্ছে, এখানে আরেকটা মিথাইল গ্রুপ একে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে এখানে দিচ্ছে, এখানে ক্যান্সেল আউট করছে, এখানে দিচ্ছে, এখানে ক্যান্সেল আউট করছে। তো আলটিমেটলি মিউ ইকুয়াল টু কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, কোনো ডাইপো মোমেন্টই হচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ডাইপো মোমেন্টকেও ডিসক্রাইব করতে পারি। বোঝা গেল? মুছে দিচ্ছি একবারে। ওকে, তো ওকে, থ্যাংক ইউ। নাও রিভাইজ দিস। ওকে, প্রথম থেকে আমি রিভাইজ করে দিচ্ছি। Aromaticity in organic compounds, example of aromatic system and naturally. Okay, that is naphthalene. Naphthalene is a adjoint hybrid of the following compounds. Okay, so all carbons are sp2 hybridized and having one unhybridized p orbital in the molecular plane, and there should be 10 parallel p orbitals that should be produce overlap to each other. So ultimate 10 pi electrons Hooke's rule follow and high chemical and thermal stability. That means naphthalene is aromatic compound. Okay, next to pyridine, there must be 6 pi electron Hooke's rule followed planar structure, so pyridine also have aromatic compound. Furan, there must be the effective overlap can be there, oxygen atom and carbon atom all are sp2 hybridized, p unhybridized, all having the unhybridized p orbital, and there must be effective overlap can be there, ultimately delocalization can be there, so aromatic sextet can be there. So furan is also an aromatic compound. Cyclopentadiene also diene anion is also aromatic sextet করে, তাহলে aromatic compound. Cyclooctatetraene কিন্তু aromatic compound নয়, because it follows 4n pi electrons rather than 4n plus 2, and also Puchard ring structure, planarity destroyed. Cyclopropenyl cation also aromatic 2 pi electrons, and cycloheptatrienyl cation, that is 6 pi electron, aromatic. Azulene is a deep blue compound isomeric with naphthalene, because when heated above 350 degrees centigrade corresponding isomerizes to naphthalene, and it is less stable than naphthalene, and it is a bicyclic non-benzoate aromatic compound. Okay, dipolar structure is there, and greater than 350 degrees centigrade heat করবে naphthalene তৈরি হবে। প্রিপারেশন, ফুলভিনকে তুমি বেস আর হিট করবে, তা azulene তৈরি হবে। Next one, it does not undergo auto oxidation, capable of undergoing electrophilic substitution, and there must be strong acid when used. There must be azulinium cation is produced.
and there must be lots of reactions are there, that is acetyl chloride and anhydrous AlCl3. There must be acetyl group can be incorporated, that is mono and di product is produced, and copper NO3 whole twice when used, there must be mono and di nitrated product is produced. In BS there must be bromination can be take place, and dioxin there must be sulfonation can be take place. Okay. There must be dipole moment. I discussed the NO2 as a electron group make the dipole moment. Here second structure NO2 is out of plane, so the 2 methyl and 1 methyl that both are show dipole, both can be induced dipole as they are in